আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার গাজার অবরোধ তুলে নেওয়া সহ ইসরায়েলকে যে সতর্কবার্তা দিল ইউরোপ। আরও থাকছে ৬টি যুদ্ধবিমান হারিয়ে ভারত এখন কোন পথে। এদিকে গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে বড় অভিযান শুরু করেছে ইসরায়েল। আরও জানিয়ে দেব জিম্বি চুক্তির দাবিতে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ। অন্যদিকে গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে দোহায় অগ্রগতির খবর। সর্বশেষ জানিয়ে দেব সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। গাজার অবরোধ তুলে নেওয়া সহ ইসরায়েলকে যে সতর্কবার্তা দিল ইউরোপ। যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকার অবরোধ অবিলম্বে তুলে নেওয়া, ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ, মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং যুদ্ধবিরতির লক্ষ্যে আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপের 7টি দেশের নেতারা। প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আইসল্যান্ড, লুক্সেমবার্গ, স্পেন, স্লোভেনিয়া, মাল্টা, নরওয়ে এবং স্পেনের নেতারা ইসরায়েলি সরকারের প্রতি এই আহ্বান জানান। ইউরোপের নেতারা বলেন, ইসরায়েল যেন অবিলম্বে গাজার অবরোধ তুলে নেয়, সামরিক অভিযান বন্ধ করে, আন্তর্জাতিক মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে দেয় এবং হামাসের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরতির আলোচনায় ফিরে যায়। একই সঙ্গে তারা সতর্কতা দিয়ে বলেন, যদি ইসরায়েল এসব পদক্ষেপ না নেয় তাহলে আগামী কয়েকদিন ও সপ্তাহে হাজার হাজার ফিলিস্তিনি ক্ষুধায় প্রাণ হারাতে পারেন। বিবৃতিতে তারা বলেন, গাজা যেন মানব সৃষ্ট বিপর্যস্ত আমাদের চোখের সামনে ঘটছে, তার সামনে আমরা নীরব থাকতে পারি না। বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজায় এখন পর্যন্ত 53,000-এরও বেশি নারী, পুরুষ ও শিশু প্রাণ হারিয়েছেন। এই প্রেক্ষাপটে জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থা, বিশেষ করে UNRWA বা ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট এর কর্মকাণ্ডের সহায়তা ও নিরাপদ পরিবেশাধিকার নিশ্চিত করা জরুরি। ইউরোপীয় নেতারা অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনার পুনরুত্থানের পক্ষে মত দেন এবং বলেন, এই আলোচনায় টেকসই, ন্যায়সংগত ও সর্বসম্মিলিতভাবে শান্তি প্রতিষ্ঠার ভিত্তি হতে পারে। তারা ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমর্থন করেন এবং জাতিসংঘের কাঠামোর মধ্য দিয়ে ও আরব ও ইসলামী দেশগুলোর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও টেকসই সমাধান খোঁজার অঙ্গীকার ব্যক্ত করেন। 6টি যুদ্ধবিমান হারিয়ে ভারত এখন কোন পথে। পাকিস্তানের বিরুদ্ধে একতরফা আগ্রাসনে 6টি যুদ্ধবিমান হারানো, ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা ও সামরিক পরাজয়ের মুখোমুখি হয়ে এখন কূটনৈতিক পথে ফিরেছে ভারত। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের খবরে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে নয়াদিল্লি এবার কৌশলী কূটনৈতিক তৎপরতায় নেমেছে। গঠিত হয়েছে 7টি সংসদীয় কূটনৈতিক দল, যেখানে ভারতের প্রধান রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন। এসব দল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সহ গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলো সফর করবে। এই কূটনৈতিক সফরের মূল উদ্দেশ্য হবে অপারেশন সিঁদুর ঘিরে ভারতের অবস্থান তুলে ধরা। বিদেশি সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবে এই দলগুলো। সফর শুরু হতে পারে চলতি মাসের শেষ দিকে। এর পাশাপাশি প্রায় 70টি দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্টদের ব্রিফ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। জিও নিউজের খবরে বলা হয়েছে, ব্রিফে ভারত অপারেশন সিঁদুরের সময় যেসব ব্যক্তি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল তাদেরকে জঙ্গি সংশ্লিষ্ট হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। সূত্র অনুযায়ী স্যাটেলাইট চিত্র, গোপন যোগাযোগ, গোয়েন্দা প্রতিবেদন ও কারিগরি তথ্য উপস্থাপন করে তারা দাবি করেছে, কাশ্মীরের পহেলগামের ঘটনার সঙ্গে লস্কর-ই-তৈবা ও দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের মতো গোষ্ঠীগুলোর সম্পর্ক ছিল। গাজার দখল ও নিয়ন্ত্রণ নিতে বড় অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজায় হামাসকে পরাজিত করা এবং সেখানে থাকা ইসরায়েলি বাকি জিম্মিদের মুক্ত করতে বড় ধরনের একটি সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF তাদের হিব্রু ভাষার পরিচালিত এক্স অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছে, তারা অপারেশন গিডিয়ন্স চ্যারিওটস নামে একটি সামরিক অভিযান শুরু করেছে, যার লক্ষ্য গাজার কৌশলগত এলাকার দখল নেওয়া। গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রায় 250 জন নিহত হয়েছেন। 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ মাস থেকে গাজায় মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েল। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় অনেক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের হিব্রু ভাষার অ্যাকাউন্ট থেকে যে পোস্টটি দিয়েছেন, সেখানে এই অভিযানের একটি নাম
দিলেও ইংরেজি ভাষার পোস্টে এই অভিযানের নাম ব্যবহার করেনি। সেখানে তারা বলেছে, যতক্ষণ পর্যন্ত হামাস হুমকি না হয়ে ওঠে এবং তাদের কাছে থাকা সব জিম্মি মুক্তি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অভিযান বন্ধ করব না। এই পোস্টে আরও দাবি করা হয়েছে, গত 24 ঘন্টায় গাজায় উপত্যকায় 150টিরও বেশি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। গাজায় পুনরায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে এবং অবরোধ প্রত্যাহারে আন্তর্জাতিক চাপ বাড়ার পরও ইসরায়েল হামলা আরও বাড়িয়েছে এবং সীমান্তে সাঁজোয়া বাহিনীও মোতায়েন করেছে। এরপরেই এই অভিযান শুরু হওয়া মানে একদিনের সকল কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল বলেছে, অপারেশন গিডিয়নস চ্যারিয়টস এটি একটি বাইবেলের যোদ্ধার নামে রাখা। এই অভিযানের লক্ষ্য হচ্ছে গাজার দক্ষিণে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া, ত্রাণ কার্যক্রমের উপর হামাসের নিয়ন্ত্রণ ঠেকানো এবং হামাসকে প্রতিহত করা। ইসরায়েলের সেনাবাহিনী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শুরুতে বলেছিলেন, ইসরায়েল গাজায় তীব্র আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, যার উদ্দেশ্য এই এলাকা তাদের দখলে রাখা। তবে ইসরায়েলি সরকার এটিও বলেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়া পর্যন্ত তাদের এই অভিযান শুরু হবে না। শুক্রবারে ট্রাম্প সফর শেষে মধ্যপ্রাচ্য ত্যাগ করেন। জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুক বলেছেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে। জিম্বি চুক্তির দাবিতে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ। গাজায় হামাসের হাতে বন্দী জিম্বিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। উপত্যকা জুড়ে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে বড় অভিযান শুরু করার পর এই বিক্ষোভ হলো। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, শনিবার 17 মে গাজায় জিম্বিদের মুক্তির জন্য হামাসের সঙ্গে চুক্তির দাবিতে সরকারের বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে জিম্বিদের পরিবারের সদস্যরা ছাড়াও হাজার হাজার ইসরায়েলি নাগরিক অংশ নিয়েছিলেন। জিম্বিদের পরিবারগুলো আশঙ্কা করেছে, গাজায় ইসরায়েলের নতুন অভিযান জিম্বিদের মুক্তির যে কোনো সম্ভাবনাকে ব্যাহত করতে পারে, এমনকি তাদের মৃত্যুর কারণও হতে পারে। হামাস ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তির অংশ হিসেবে আমেরিকান ইসরায়েলি সৈনিক অ্যাডান আলেকজান্ডারকে মুক্তির কয়েকদিন পর এই বিক্ষোভ হল। গত ফেব্রুয়ারির পর অ্যাডানি একমাত্র ব্যক্তি যিনি হামাসের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন। এর আগে বৃহস্পতিবার হোস্টেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম জিম্বিদের ফিরিয়ে আনতে চুক্তির দাবিতে জনসাধারণকে তেল আবিবের হোস্টেস স্কোয়ারে আসার আহ্বান জানিয়েছিল। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এডানের প্রত্যাবর্তন অবশ্যই এমন একটি চুক্তির সূচনা হবে যা 58 জন জিম্বিকে ফিরিয়ে আনতে সহায়তা করবে। সময় ফুরিয়ে আসছেন, বিশ্ব দেখছে এবং ইতিহাস ক্ষমা করবে না। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এহুদ বারাক বলেছেন, নেতানিয়াহুর নীতিই বন্দীদের বিপন্ন করেছে। তিনি জনগণকে নাগরিক বিদ্রোহ অংশে নেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজায় নতুন যুদ্ধবিরতি নিয়ে দোহায় অগ্রগতির খবর। গাজায় নতুন করে যুদ্ধবিরতির জন্য হামাস ও ইসরায়েল আলোচনা শুরু করেছে। শনিবার 17 মে দোহায় কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় এই আলোচনা শুরু হয় বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। একজন ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, 60 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েল ফিলিস্তিন বন্দীদের মুক্তির বিনিময়ে 9 জন জিম্বিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। প্রস্তাবিত নতুন চুক্তিতে বলা হয়, গাজায় প্রতিদিন 400টি ত্রাণবাহী ট্রাক প্রবেশে এবং গাজা থেকে রোগীদের সরিয়ে নেওয়ার অনুমতি দেবে ইসরায়েল। এছাড়া কতজন জিম্বি জীবিত আছে এবং সব জিম্বিদের বিস্তারিত তথ্য চেয়েছে ইসরায়েলের সরকার। প্রস্তাবিত চুক্তির বিষয়ে ইসরায়েল এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আলোচনার আগে দেশটি বলেছে, তারা গাজা থেকে সেনা প্রত্যাহার করবে না বা যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দেবে না। গাজায় হামাসকে পরাজিত করা এবং সেখানে থাকা ইসরায়েলি বাকি জিম্বিদের মুক্ত করতে বড় ধরনের একটি সামরিক অভিযান শুরু করার ঘোষণার পর যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনার কথা জানা গেল। হামাসের প্রধান উপদেষ্টা তাহের আল নোনো শনিবার বিবিসিকে জানান, দোহায় ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে নতুন দফায় আলোচনা শুরু হয়েছে। উভয় পক্ষ কোনো পূর্বশর্ত ছাড়াই সব বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে। শনিবার রাতে একজন ইসরায়েলি কর্মকর্তা বিবিসিকে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনাকারী দলকে আপাতত কাতরে থাকার নির্দেশ দিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, জিম্বিদের মুক্তির জন্য একটি চুক্তি এগিয়ে নেওয়ার প্রচেষ্টায় নেতানিয়াহু শনিবার দিনব্যাপী যুদ্ধবিরতি আলোচনার অংশ নেওয়া প্রতিনিধি দল, কৌশলগত বিষয়ক মন্ত্রী ড্রন ড্রামার এবং মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে যোগাযোগ রেখেছেন। গত বৃহস্পতিবার থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে 300 জন নিহত হয়েছেন, যার মধ্যে উপত্যকার উত্তর ও দক্ষিণ হাসপাতাল এবং শরণার্থী শিবিরও হামলা হয়েছে। 2 মাস স্থায়ী একটি যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর 18 মার্চ থেকে ইসরায়েল গাজায় পুনরায় হামলা শুরু করে। এরপর উপত্যকাটিতে হাজার হাজার মানুষ মারা গেছে। গত সোমবার জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, গাজার জনগোষ্ঠী
বর্তমানে চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন। যদিও ইসরায়েলি সরকার বারবার দাবি করে আসছে গাজায় কোনো খাদ্য সংকট নেই। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় 53,000-এরও বেশি ফিলিস্তিনি মারা গেছেন। সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কিম জং উন। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেছেন, সশস্ত্র বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নেওয়া। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে, শুক্রবার বিশেষ বাহিনীর সামরিক মহড়া পরিদর্শনের পর কিম বলেন, তার দেশকে আধুনিক যুদ্ধের সব স্তরের জন্য প্রস্তুত থাকতে হবে। মহড়ার একটি ভিডিওতে দেখা গেছে, উত্তর কোরিয়ার সেনাবাহিনী তাদের ট্যাঙ্কগুলো অসম ও বালুময় ভূমির উপর দিয়ে চালনা করছে। এ সময় চামড়ার কোট ও কালো প্যান্ট পরিহিত কিম তার স্বভাবসুলভ ভঙ্গিতে তা পর্যবেক্ষণ করছেন। এ সময় তার চারপাশে অবস্থান করছিলেন জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী, চিফ অফ স্টাফ এবং সাধারণ রাজনৈতিক ব্যুরোর পরিচালক সহ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। এক পর্যায়ে কিম দূরবীন হাতে নিয়ে ট্যাঙ্কগুলোর গোলাবর্ষণ লক্ষ্য করেন। দৃশ্যমতো মহড়া দেখে বেশ মুগ্ধ ছিলেন তিনি। এ মহড়ায় শারীরিক অনুশীলন ছাড়াও সমুদ্র ও আকাশপথের অভিযানও অন্তর্ভুক্ত ছিল। ভিডিওতে আরও দেখা যায় সৈন্যরা রাবারের নৌকা থেকে নেমে সৈকতের দিকে দৌড়ে যাচ্ছে এবং হেলিকপ্টার থেকে রশির সাহায্যে নিচে নামছে। পর্যবেক্ষণ শেষে কিম বলেন, তার দেশের সেনাবাহিনীদের প্রশিক্ষণ সম্পর্কে দৃষ্টিভঙ্গি এখন পরিবর্তিত হচ্ছে। আমাদের লক্ষ্য হল সামরিক ও প্রযুক্তিগত প্রস্তুতির পরিপূর্ণতা অর্জন এবং অস্ত্র ব্যবস্থাগুলোর যুদ্ধ দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি। তিনি আরও বলেন, আধুনিক যুদ্ধের সব স্তরে প্রস্তুতি নিতে হবে, যার মধ্যে রয়েছে প্রশিক্ষণে আইটি সিস্টেম এবং বৈজ্ঞানিক বিশ্লেষণ পদ্ধতির অন্তর্ভুক্তি। সম্প্রতি উত্তর কোরিয়ার সেনারা যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে, কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে কথা স্বীকার করেছেন। কিম সেই সৈন্যদের যুদ্ধ চেতনা ও বীরত্বের জন্য প্রশংসা করেন। একই সঙ্গে একে পবিত্র দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, এটি উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্কে অটল শিলার মতো মজবুত করে তুলবে। সূত্র মেহের নিউজ।